আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ম্যারিকো বাংলাদেশ এই স্টকটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো যারা অনেকদিন ধরে আমাদের চ্যানেলে আছেন তারা জানেন যে আমরা সাধারণত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও করি, বাট এই ভিডিওতে আমরা মেইনলি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বাট আমরা যেহেতু আসলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দিই, একই সাথে আমরা মেরিকো বাংলাদেশের কিছু সারফেস লেভেল থেকে ফান্ডামেন্টাল ডেটা নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো শুরুতেই চলে আসি আমাদের যে স্টকটা, এই স্টকটাতে ম্যারিকো বাংলাদেশ এবং এটা টিকার ম্যারিকো। আর এটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের স্টক, এই ক্যাটাগরির একটি স্টক। বর্তমানে এই স্টকটি 2340 টাকা 60 পয়সাতে বাজারে ট্রেড হচ্ছে। এই স্টকটির বর্তমান আনঅডিটেড পি রয়েছে 12.05 এবং অডিটেড পি রয়েছে 16। সো 16 তার অডিটেড পি এবং আনঅডিটেড পি 12.05। আর এই স্টকটার যদি আমরা অ্যানুয়াল ইপিএস দেখি, সো অ্যানুয়াল ইপিএস আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এই স্টকটা বা এই কোম্পানিটা গত 10 বছর ধরে তাদের অ্যানুয়াল ইপিএস বাড়িয়ে যাচ্ছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং কোয়ার্টারলি ডেটাগুলোও যদি দেখি, ফার্স্ট কোয়ার্টারের ডেটাও কিন্তু প্রতিটা কোয়ার্টারে বা এই যে ফার্স্ট কোয়ার্টারেও কিন্তু সে তার ডেটা বাড়িয়ে চলতেছে। আর সেকেন্ড কোয়ার্টারে দেখলে সেকেন্ড কোয়ার্টারেও কিন্তু সেম, সেকেন্ড কোয়ার্টারেও তার আর্নিংস কন্টিনিউয়াসলি বাড়তেছে। সেকেন্ড কোয়ার্টারে কিন্তু কোনো ড্রপ নাই। বাট এখানে ফার্স্ট কোয়ার্টারে আমরা একটা ড্রপ দেখেছিলাম 2022 সালে। আর থার্ড কোয়ার্টারের ডেটা যদি দেখি, থার্ড কোয়ার্টারে 2017 সালে একটা ড্রপ ছিল। তারপর থেকে কিন্তু আর কোনো ড্রপ নাই। তো বুঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু তার আর্নিংস কন্টিনিউয়াসলি বাড়িয়ে চলতেছে এবং বর্তমানে বা 2024 সালের শেষে তার আর্নিংস ছিল 146 টাকা 23 পয়সা। আর তিন কোয়ার্টার শেষে এস্টিমেটেড ইপিএস দেখাচ্ছে 194 টাকা, যেটা কিন্তু হিউজ একটা ইনক্রিজ। এছাড়াও এই কোম্পানিটার যদি আমরা ডিরেক্টর হোল্ডিংস দেখি, সেক্ষেত্রে কিন্তু 90% ডিরেক্টর বা প্রমোটাররা হোল্ড করতেছে, বাকি 6.77% ইনস্টিটিউট হোল্ড করতেছে এবং 1.98% পাবলিক, আর ফরেন হোল্ডিংস রয়েছে 1.25%। এখানে একটা জিনিস বলে রাখি, এদের যেই ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 90%, এটা কিন্তু তাদের যে মাদার কোম্পানি ম্যারিকো ইন্ডিয়া তারাই হোল্ড করতেছে, বা ইন্ডিয়ান একটা কোম্পানি। সো এটা বলার রিজনটা একটু পরে বুঝতে পারবেন। তো তার আগে আমরা জাস্ট এদের প্রাইসের ডেটাটাতে একটু আসি। প্রাইসের ডেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির প্রাইস একটা লম্বা সময় ধরে কিন্তু বেড়ে আসতেছিল। সো বাড়তে বাড়তে এদের প্রাইস একটা লেভেলে আসে। তারপরে আসলে আমাদের মার্কেটে ফ্লোর প্রাইস জিনিসটা চলে আসে। দেন এই কোম্পানির বা এই যে মার্কেট থেকে যখন ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়, তখন কিন্তু তার প্রাইস একদম অনেক নিচে চলে আসে, খাড়াভাবে পড়তে থাকে। তো এই যে কেন এত খাড়াভাবে এই কোম্পানিটার প্রাইস পড়লো, সেটা যদি আমরা একটু খেয়াল করি, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার অ্যানুয়াল আর্নিংস 2023 সালেরটা যদি আমরা খেয়াল করি, যেটা ছিল 122 টাকা 93 পয়সা। আর 2023 সালে এরা ডিভিডেন্ড দিয়েছিল 200% বা 20 টাকা। তো এই যে তারা আর্ন করলো 123 টাকা বা 122 টাকা, বাট তারা সেখান থেকে 20 টাকা মাত্র ডিভিডেন্ড দিল, যেই কারণেই কিন্তু এই কোম্পানিটার প্রাইস খুব খারাপভাবে ফল করে। তো 123 টাকা আর্ন করে তারা 20 টাকা কেন ডিভিডেন্ড দিল, যেটার রিজন ছিল যে বাংলাদেশে কিন্তু তখন ডলার সংকট ছিল। আর তাদের যেহেতু 90% শেয়ার হোল্ডার ইন্ডিয়া থেকে বা বাংলাদেশের বাইরে থেকে আছে, দ্যাট মিন্স তারা যে এই লভ্যাংশের টাকা, এটাকে কিন্তু তারা প্রথমে ডলারে কনভার্ট করতে হবে, তারপর কিন্তু সেই টাকাটা তাদের ডিরেক্টরদের কাছে পাঠাতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু তারা ডলারের সংকট ছিল, সেক্ষেত্রে তারা আসলে এই টাকাটা তখন অনেক কম অ্যামাউন্টের একটা টাকা ডিভিডেন্ড পে করে, যাতে করে তাদের ওই টাকাটা ডলারে কনভার্ট করে ইন্ডিয়াতে নিতে সুবিধা হয়, কারণ বড় অ্যামাউন্ট তখন আসলে তারা চাইলেও ডলারে কনভার্ট করে নিতে পারতো না। বাট এই কোম্পানিটা এরপরে যেটা সবচেয়ে ভালো কাজ করে, সেটা হলো যে দেখেন এইখানে এখন পর্যন্ত এই কোম্পানিটার আর্নিংস এসেছে অলমোস্ট 150 টাকার মতো। বাট এই কোম্পানিটা 3 কোয়ার্টারে ইন্টারিম ডিভিডেন্ড হিসাবে প্রথম কোয়ার্টারে ইন্টারিম ডিভিডেন্ড পে করে 1000% বা 100 টাকা। তারপর 45 টাকা বা 450%, এরপর 44 টাকা বা 440%। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা কিন্তু 189 টাকার মতো অলমোস্ট ডিভিডেন্ড পে করে দিয়েছে, যেখানে কিন্তু সে মাত্র 150 টাকা 3 কোয়ার্টার মিলিয়ে আর্নিংস করেছে। তার মানে কিন্তু তার আগের বছরের যে টাকাটা বা যে বাড়তি টাকাটা রয়ে গিয়েছে, সে কিন্তু ওই টাকাটা এই বছর কিন্তু ডিভিডেন্ড আকারে পে করে দিচ্ছে অলরেডি। বাট সেই তুলনায় কিন্তু প্রাইসে এই যে ডিভিডেন্ডটা পে করলো, কিছুটা আমরা যখন 1000% দিল, তখন একটা রিফ্লেকশন প্রাইসে পাওয়া গেল। তারপর থেকে তার প্রাইসে কিন্তু খুব একটা মুভমেন্ট নাই। তো
তো বোঝাই যাচ্ছে যে এদের প্রাইসে তেমন চেঞ্জ আসে নাই। দ্যাট মিন্স মার্কেট হয়তো এখনো এই জিনিসটাকে অ্যাকনলেজ করতেছে না, বাট মার্কেট অবশ্যই সামনে এই জিনিসটাকে অ্যাকনলেজ করবে। সেই ক্ষেত্রে আসলে এই কোম্পানিটার দিকে আমাদের নজর রাখাটা অবশ্যই জরুরি। তো আমরা যদি এই কোম্পানিটার টেকনিক্যাল অ্যানালাইসিস করি, সো আমরা উইকলি চার্টে চলে যাব, কারণ এটা যেহেতু একটা ফান্ডামেন্টাল কোম্পানি। আমরা ছোট চার্ট দেখে কনফিউজ না হয়ে আমরা একটু লং টার্মে দেখবো উইকলি ভিউতে, অথবা চাইলে কিন্তু আমরা মান্থলি ভিউতেও দেখতে পারি, বাট আমরা আপাতত উইকলি ভিউতেই দেখি। সো উইকলি ভিউতে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা তার জন্য একটা সাপোর্ট ছিল, পরে কিন্তু এই রেঞ্জে সে কিন্তু এসে আবার এই রেঞ্জ থেকে উঠে গিয়েছে। সো আমরা যদি এটা মার্ক করি চার্টে, তো এই যে এই রেঞ্জটা কিন্তু এই স্টকটার জন্য একটা সাপোর্ট জোন হিসাবে বর্তমানে প্লে করতেছে। আর এই স্টকটার জন্য ইমিডিয়েটলি রেজিস্ট্যান্স হতে পারে এই যে এই লেভেলটা। তো আমরা যদি ইমিডিয়েট রেজিস্ট্যান্স চিন্তা করি বা ইমিডিয়েট রেজিস্ট্যান্সের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা তার ইমিডিয়েট রেজিস্ট্যান্স হতে পারে। আর বর্তমান প্রাইস বা বর্তমান দাম থেকে তার ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা, সেটার গ্যাপ কিন্তু 9%-এর মতো। আর এছাড়াও কিন্তু এই কোম্পানিটা যেহেতু বেশ ভালো করতেছে বিজনেসের ডেটা ওয়াইজ বা তার ডিভিডেন্ড পে আউট রেশিও ওয়াইজ বেশ ভালো যেহেতু করতেছে, তার বিজনেস ডেটা কিন্তু আগের বছরকে ছাড়িয়ে যাচ্ছে। সো তার প্রাইসও কিন্তু অল টাইম হাইতে চলে গেলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না, বা একটু লং টার্ম হোল্ড করতে পারলে অবশ্যই তার প্রাইসও আশা করা যায় যে অল টাইম হাই একটা পজিশনে যাবে। এছাড়াও মার্কেট যেহেতু এখন কনসোলিডেট করতেছে, সো আমরা হয়তো এইখানে এই কোম্পানিটাকে বিভিন্ন দামে কেনার সুযোগ পাচ্ছি বা পাবো। সো এই কোম্পানিটা যদি নিচে চলে আসে বা আরেকটু নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরাও মার্কেটের সাথে সাথে অ্যাকুমুলেট করে তার অ্যাভারেজ কস্টিং বা অ্যাভারেজ প্রাইসিংটা কমিয়ে আনতে পারি। আর কোনো কারণে যদি আমরা এই লেভেলে পাই, সেক্ষেত্রে তো আর কথাই নাই, 24 বা 25%-এর মতো একটা গ্যাপ হয়তো আমরা পাবো। তো এই কোম্পানিটার থেকে আমরা যদি রিটার্ন পেতে হয় বা লং টার্ম যদি আমরা হোল্ড করি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভ্যালুয়েশন আসলে 2900 টাকা বা 3000 টাকায় গেলেও খুব একটা অবাক হওয়ার মতো ব্যাপার হবে না, বা তাদের কিন্তু সেই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা আছে এই কোম্পানিটার। বাট সেটার জন্য অবশ্যই আপনাকে এই কোম্পানিটা কিনে বা এই স্টকটা কিনে একটু লং টার্ম ধৈর্য ধরতে হবে, কারণ শেয়ার বাজার আসলে মেইনলি ধৈর্যই মেইন। সো আপনি যদি ভালো কোম্পানি কিনে ধৈর্য ধরতে পারেন, আপনি অবশ্যই রিটার্ন পাবেন। আমাদের চ্যানেলে কিন্তু ম্যারিকো বাংলাদেশ এই স্টকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটাও দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এর ভ্যালুয়েশন কত আসে বা কোন ভ্যালুয়েশনে আমরা লং টার্ম ওয়েট করলে এই স্টকটাকে সেল দিতে পারি। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।